ভাই বোনের কথোপকথনে আর্থিক শিক্ষার কাহিনী। আজ মে উপর আসমান নিচে। আজ আমি একটা খুব ভালো চাকরি পেয়েছি। এখন আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। আমার পছন্দের সব জিনিস আমি এখন কিনতে পারবো। সেই ডিজাইনার হ্যান্ডব্যাগ আর স্মার্টফোন, তাও লেটেস্ট ফোন। দাদা নিশ্চয়ই মোবাইল ফোনের অফারের বিষয়ে সবকিছু জানবে। যাই দাদাকে জিজ্ঞেস করে দেখি। ও দারুণ ব্যাপার তো, চাকরি পাওয়ার জন্য অনেক অভিনন্দন। কিন্তু তোমার প্রথম মাইনে এখনো আসেনি, আর তুমি আগেই এত টাকা খরচ করার কথা ভেবে নিয়েছো। চলো আজকে অর্থ ম্যানেজ করার সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আমরা আমাদের প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্যটা বুঝব। প্রয়োজন আর আকাঙ্ক্ষার পার্থক্য, এর মানে কি দাদা? প্রয়োজন মানে সেই জিনিসগুলি যা ছাড়া আমাদের জীবন কঠিন হয়ে পড়ে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা। আর যে জিনিস বা সুযোগ সুবিধাগুলি আমরা চাই কিন্তু তা বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়, তাকে আমরা আকাঙ্ক্ষা বলে থাকি। লেটেস্ট এবং দামি স্মার্টফোনের প্রয়োজন নেই, কারণ এটি কয়েক বছরের মধ্যে পুরনো হয়ে যায়। এর পরিবর্তে আমাদের কষ্ট করে উপার্জন করা অর্থ ভবিষ্যতের জন্য সাবধানে ব্যয় করা উচিত। এটা তো একদম ঠিক দাদা। তাহলে এখন কি করা উচিত? আমাদের একটি বাজেট করা উচিত। আমরা যখন একটি বাজেট তৈরি করি তখন আমরা আমাদের উপার্জন থেকে কত টাকা ব্যয় করতে হবে আর ভবিষ্যতের জন্য কত টাকা সঞ্চয় করতে হবে তা সঠিকভাবে প্ল্যান করতে পারি। এইভাবে আমরা ফালতু খরচ এড়াতে পারি এবং ভবিষ্যতের জন্য সহজেই সঞ্চয় করতে পারি। তুমি বুঝেছো নিধি? সঞ্চয় হলো আমাদের আয়ের সেই অংশ যা আমরা আমাদের ভবিষ্যৎ বা জরুরি সময়ের জন্য আলাদা করে রাখি। কিন্তু সঞ্চয় তখনই করা যায় যখন আয় ব্যয়ের চেয়ে বেশি হয়। তাই মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের পরিমাণ আলাদা করে রাখা উচিত এবং তারপরে অবশিষ্ট অর্থ ব্যয় করা উচিত। সঞ্চয় সবসময় ব্যয় করার আগে রাখা উচিত। নিজের সঞ্চয় বিনিয়োগ করলে অর্থ ক্রমশ বাড়তে থাকে এবং তা থেকে আমরা আর্থিক নিরাপত্তা পাই। তাহলে এখন আমার জন্য গুরুত্বপূর্ণ হলো খাদ্য, দৈনিক খরচ এবং সঞ্চয়। দাদা, ঠিক তুমি যেমনটা বলেছিলে আমি সেই অনুযায়ী বাজেট তৈরি করেছি, যা আমার অনেক কাজে লেগেছে। এখন আমি আমার খরচ এবং সঞ্চয় সম্পর্কে আরো সচেতন। এটা তো খুবই ভালো কথা নিধি। সঞ্চয়ের পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ করাও তোমার আর্থিক স্থিতিশীলতার জন্য খুবই জরুরি। ব্যয় নিয়ন্ত্রণ করলে প্রথমত আর্থিক বিষয়ে চিন্তা কমে এবং আমাদের কাছে বেশি বিনিয়োগ করার সক্ষমতা থাকে। ধরে নিন আপনার কাছে একটি ছোট বীজ আছে। আপনি যখন এটি রোপণ করেন তখন এটি বাড়তে শুরু করে এবং সময়ের সাথে সাথে আরও বীজ উৎপাদন করে। কিন্তু এখানে মজার বিষয় হলো এই নতুন বীজগুলিও জন্মায় এবং একটি নতুন উদ্ভিদের রূপ নেয় এবং আবার নিজেদের বীজ তৈরি করে। বৃদ্ধির এই নিরন্তর চক্র অর্থাৎ কম্পাউন্ডিং চক্রবৃদ্ধির সমতুল্য। ধরুন আপনি 10% বার্ষিক সুদের হার সহ একটি অ্যাকাউন্টে 1000 টাকা বিনিয়োগ করেছেন। প্রথম বছর পরে আপনি সুদ হিসাবে 100 টাকা উপার্জন করেন, কিন্তু সেই 100 টাকা তোলার পরিবর্তে আপনি এটি অ্যাকাউন্টে ফেরত বিনিয়োগ করেন। তাই এখন দ্বিতীয় বছরে আপনি শুধুমাত্র আপনার আসল 1000 টাকা নয়, অতিরিক্ত 100 টাকাতেও সুদ পাবেন। এটি ক্রমাগত অর্থ বৃদ্ধির একটি চক্র হয়ে ওঠে। কখন আপনার টাকা দ্বিগুণ হবে তা জানা খুব কঠিন নয়। এর জন্য আমরা 72-এর নিয়ম বুঝি। আনুমানিক দ্বিগুণ সময়ে বের করতে সুদের হার দ্বারা 72 ভাগ করুন। উদাহরণস্বরূপ ধরুন আপনি 6% সুদের হার সহ 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন। যদি 72কে 6 দিয়ে ভাগ করেন তাহলে আপনি 12 পাবেন। এর মানে আপনার বিনিয়োগ 2 লাখ টাকা হতে 12 বছর সময় লাগবে। একইভাবে আপনার টাকা 4 গুণ হতে কত সময় লাগবে তা জানতে 144কে সুদের হার দিয়ে ভাগ করুন। বাহ, আমি তো এটা খুব সহজেই বুঝতে পেরেছি দাদা। আমার বোন খুব স্মার্ট। কিন্তু নিধি, তোমার আর্থিক লক্ষ্যগুলিও স্মার্ট হওয়া উচিত। স্মার্ট আর্থিক লক্ষ্য, এর মানে কি দাদা? স্মার্ট আর্থিক লক্ষ্যগুলি হলো সেইগুলি যা সুস্পষ্ট এবং আপনার আগ্রহ এবং অগ্রাধিকারের সাথে সারিবদ্ধ। এই লক্ষ্যগুলি
কোনো অসুবিধা ছাড়াই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, একটি বাইকের জন্য সঞ্চয় করা একটি অস্পষ্ট এবং আর্থিক লক্ষ্য পরিমাপ করা কঠিন। আপনি কিভাবে বুঝবেন যে আপনি অগ্রগতি করছেন বা আপনার লক্ষ্য অর্জন করছেন? কিন্তু 10 মাসে একটি 100 সিসি মোটরসাইকেলের জন্য 50,000 টাকা সাশ্রয় করা, এটা একটি স্মার্ট আর্থিক লক্ষ্য। থ্যাংক ইউ দাদা, তুমি আজ আমাকে যা বোঝালে তা আমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমার জন্য খুবই কাজে লাগবে। তার বড় ভাইয়ের দেখানো পথে ছোট বোন আর্থিক জ্ঞানের একটি নতুন দিক খুঁজে পেয়েছে। এখন ভাই বোন দুজনেই বুদ্ধিমত্তার সাথে তাদের নিরাপদ আর্থিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।